হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয় নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার উপর। শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কথা জানান। সবুজ মাহমুদের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য কবে বিদেশ যাবেন দিনভর এ নিয়ে নানা গুঞ্জনের মধ্যে বিকেলে সংবাদ সম্মেলনে আসেন ডাক্তার জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এর চেয়ে প্রতিকূল অবস্থা থেকেও তিনি সুস্থ হয়ে উঠেছেন, এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। খুব পরিষ্কার করে না বললেও কেন বিদেশ যেতে বিলম্ব হচ্ছে তা তুলে ধরেন ডাক্তার জাহিদ। তিনি জানান, বিদেশে নেয়ার ব্যাপারে প্রস্তুত আছে এয়ার অ্যাম্বুলেন্সও। বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধও করেন ডাক্তার জাহিদ। সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। খালেদা জিয়ার চিকিৎসার সমন্বয়ে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান অংশ নিচ্ছেন। অন্তর্বর্তী সরকার চিকিৎসার সর্বোচ্চ সহযোগিতা করছেন বলেও জানান বেগম জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কি অবস্থা আমাদের জানাবেন, এবং আজ রাতে আর ডাক্তারদের কোনো ব্রিফিং করার সম্ভাবনা রয়েছে কিনা সেটিও জানতে চাই। বুশরা, আজ রাতে ব্রিফিং হবে এই ধরনের একটা আমরা শুনছিলাম বিষয়, তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। তবে আমরা এতটুকু শুনেছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 9টার দিকে একটা নতুন হেলথ মিটিং বসার কথা বা শুরু হবার কথা, যেখানে ডক্টর জুবাইদা রহমানও উপস্থিত আছেন। এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড আছে, ডাক্তাররা আছেন, ডক্টর এজেডএম জাহিদ হোসেন এবং অন্যান্য যে পারদর্শী চিকিৎসকরা আছে তাদেরকে নিয়ে যে একটা বোর্ড রয়েছে, সেখানে ডাক্তাররা আলোচনা শুরু করার কথা রাত 9টার দিকে। এবং সেখানে যুক্তরাজ্য এবং চায়না থেকে আগত ডাক্তাররাও উপস্থিত থাকার কথা। এই ধরনের আসলে প্রতি ঘন্টায় ঘন্টায় যখনই প্রয়োজন হচ্ছে মেডিকেল বোর্ডের ডাক্তাররা কিন্তু খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি উন্নয়নে এই ধরনের হেলথ মিটিং করছেন। প্রয়োজনে তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকেও যারা যে বিষয় প্রয়োজন সেই বিষয়ে পারদর্শী চিকিৎসকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তারা সমস্যা সমাধানে পরামর্শ নিচ্ছেন। এবং সেই হিসেবে সম্মিলিত একটা সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আপনি জানেন যে আজকে বিকেল 4টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে তিনি জানান যে বিদেশে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আপাতত হচ্ছে না, কারণ
মেডিকেল বোর্ডের যে ডাক্তাররা আছে সেখানে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা এখনো বিদেশে নেয়ার মতো না। কারণ আপনি জানেন যে বাংলাদেশ থেকে যখন যুক্তরাজ্যে নেওয়া হবে সেখানে একজন সাধারণ মানুষের পরিস্থিতি বা একজন রুগীকে নিয়ে যাওয়া সেটা কিন্তু পার্থক্য আছে। এই বিমান যাত্রাটাও একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই মেডিকেল বোর্ডের ডাক্তাররা বলেছে যে যতক্ষণ পর্যন্ত না খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি উন্নয়ন না হবে বা উন্নতি না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই বিষয়ে পর্যালোচনা করবেন। তার যে স্বাস্থ্য পরীক্ষাগুলো আছে, প্রতিবেদনগুলো আছে এবং সম্মিলিতভাবে বসে সবাই সিদ্ধান্ত নেবেন যে কখন নেওয়া যায়। তবে মেডিকেল বোর্ডের ডাক্তাররা বরাত দিয়ে ডক্টর জাহিদ আমাদেরকে জানিয়েছেন যে যখনই খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি উন্নতি হবে তখনই কিন্তু তারা যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নেবেন। এবং পাশাপাশি এটিও জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স যে কাতার গভর্নমেন্ট যে ব্যবস্থা করার কথা সেটিও প্রস্তুত আছে এবং খালেদা জিয়া যে যুক্তরাজ্যে যাবেন এবং তার যে বহর আছে চিকিৎসকদের, সেই চিকিৎসকদেরও সব ধরনের নথিপত্র কাগজপত্র প্রয়োজনীয় সবকিছুই প্রস্তুত আছে। অর্থাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেই কিন্তু আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হবে। অনেক ধন্যবাদ মেহেদী আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতায় কঠিন সময় পার করছে বিএনপি। তারপরও দেশের সংকট কাটাতে নির্বাচন কেন্দ্রিক কাজে মনোযোগ দিচ্ছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। সময়টা 1991। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর সংসদ নির্বাচনে জয়লাভ করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শক্ত হাতে দেশ পরিচালনা করেন বেগম খালেদা জিয়া। সকলের সামনে প্রশ্ন, দেশে গণতন্ত্র থাকবে নাকি স্বৈরশাসন চলবে? এরপর আরও 2 বার প্রধানমন্ত্রী হয়েছেন বেগম জিয়া। তবে লড়াইটা ছিল দীর্ঘ। 11-11 প্রেক্ষাপট পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পুনরায় ক্ষমতা দখল। এরপর টানা 3 মেয়াদে ফ্যাসিবাদী শাসন আমলের বরাবর গণতন্ত্রের জন্যই রাজপথে ছিলেন বেগম খালেদা জিয়া। এভারকেয়ারে টানা 14 দিন সংকটাপন্ন অবস্থায় দিন পার করছেন বিএনপি চেয়ারপারসন। এই অবস্থায়ও নির্বাচন কাজ কিভাবে এগিয়ে নিচ্ছে বিএনপি? একটা কঠিন সময় আমরা পার করছি মানসিকভাবে। এটা সারা দেশের মানুষই পার করছে। বিএনপি নেতাকর্মীদের হয়তো একটা আরো বেশি ভাবে এটার একটা সংখ্যার মধ্যে তো আছে স্বাভাবিকভাবে। তো তারপরে তো রাজনৈতিক যেটা নির্বাচনের দিকে তো পুরো জাতি যাচ্ছে। গণতন্ত্র পুনর্বহালে আন্দোলন করতে গিয়েই অসুস্থ হয়েছেন বেগম খালেদা জিয়া। তার অবদান স্মরণ করে নির্বাচনের পথে হাঁটুক দেশ, সেই প্রত্যাশা দলটির এই নীতি নির্ধারকের। বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, মানুষের মালিকানা অধিকার এবং মালিকানা ফিরিয়ে আনা, যার জন্য উনি নিজেও আজকে মৃত্যুর সম্মুখীন। দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই বিএনপি নেতাকর্মীদের কাম্য। আর তারেক রহমান দ্রুতই দেশে ফিরে নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন বলেও জানান আমির খসরু। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনে নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। দেশ 272টি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলো জোট নাকি দলের নেতারা পাবেন সেই বিষয়েও স্পষ্ট করেন দলটির এই নীতি নির্ধারণী সদস্য। যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। গণ অভ্যুত্থানের পর বিএনপি এবং জামাত অস্ত্রের মহড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নতুন বাংলাদেশের কেউ আর অস্ত্রের রাজনীতি দেখতে চায় না বলেও জানান তিনি। শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আখতার জানান, অস্ত্রের রাজনীতি করতে চাইলে এই দুটি দলকে আওয়ামী লীগের পতনের কথা স্মরণ রাখতে হবে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির নেতারা। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সিট বন্টনের রাজনীতি এদেশে আর হবে না। এনসিপিও এর বিপক্ষে। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো
কারণ রাজনীতি করেছে আত্মমর্যাদার প্রশ্ন। আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দিব না। সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশের নির্বাচনে ভারত হস্তক্ষেপ করতে চাইলে তাদের এদেশের সকল বিনিয়োগ বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে। এই সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বিএনপি ও জামাতকে অস্ত্রের মহড়ার রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে। এই দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র উসিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। বিএনপি এবং জামাতের সাথে আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে চাই, কিন্তু তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় আসেন তাহলে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা শুধু তার দলীয় বাহিনী নয়, বাংলাদেশের সকল বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে 24-এর অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিল। ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে অবশ্যই শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই। রাশেদ আনিস, ৭১, ঢাকা। শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এমন মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যেই পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তার প্রভাব পড়বে ভারতে থাকার সিদ্ধান্তের উপর। এছাড়াও বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন অরিসুল ইসলাম। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির মুখোমুখি হয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। উত্তরটি দিলেও ভারত সরকারের অবস্থানের বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি তিনি। এটা একটা ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন। তাকে ঘিরে যা ঘটছে তাতে সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব রয়েছে বলে আমি মনে করি, কিন্তু তারপরেও এটা এমন এক বিষয় যে বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে কি বলার আছে তার। এবারের উত্তরটা বেশ স্পষ্ট করেই দিয়েছেন তিনি। আমরা যা শুনেছি, বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো যেভাবে হয়েছে তা নিয়ে অসন্তোষ ছিল। এখন নির্বাচনী যদি ইস্যু হয়ে থাকে তাহলে প্রথম কাজই হওয়া উচিত একটি ন্যায়সঙ্গত নির্বাচন। আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যারাই আসুক, সম্পর্কের বিষয়ে তাদের ভারসাম্যগত ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করছি যে পরিস্থিতির উন্নতি হবে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17 নভেম্বর শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারা দুজনই ভারতে অবস্থান করছেন। সেদিনই এক বিবৃতিতে দুজনকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। 23 নভেম্বর ভারতকে কূটনৈতিক পত্র পাঠায় সরকার। তার 3 দিন পর দিল্লির চিঠি পাওয়ার কথা স্বীকার করে। তবে শেখ হাসিনা ও কামালকে ফেরত দেওয়া হবে কিনা সে বিষয়ে ভারত এখনো কিছু জানায়নি। তার আগে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু ভারত সেই চিঠিতে সাড়া দেয়নি। অরিসুল ইসলাম, ৭১। বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে কারা হেফাজতে হত্যার অভিযোগে আইজিপি বাহারুল আলমের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শহীদ নাসিরউদ্দিন পিন্টু স্মৃতি সংসদ। শনিবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, 2015 সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টুর মৃত্যু স্বাভাবিক নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় তৎকালীন ও বর্তমান পুলিশ তথা কারা কর্তৃপক্ষের দায়ে তদন্তের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বর্তমান আইজিপি বাহারুল আলমকে দায়ী করে তার বিচারের দাবি তোলে। বর্তমান আইজিপি তৎকালীন সময়ে বহু বিএনপি নেতাকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে বলেও দাবি করা হয়। গেল কয়েকদিন ধরেই আইজিপির বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে গারো পাহাড়ের জেলা শেরপুরে। এই জেলায় 3টি সংসদীয় আসনে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি।
ভোট নিয়ে ভাবছেন তারাও। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠী তাই নির্বাচনের পর নারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান আর শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পাহাড়ি নারীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন চান। শেরপুরের নারীদের নির্বাচনী ভাবনা নিয়ে শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। আসন্ন নির্বাচনের হাওয়া বইছে গারো পাহাড়ের জেলা শেরপুরে। নারীদের মাঝেও ছড়িয়েছে নির্বাচনী আমেজ। 52টি ইউনিয়ন, 4টি পৌরসভা নিয়ে শেরপুরের 3টি সংসদীয় আসনে এবার পুরুষের তুলনায় নারী ভোটার বেশি। নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে নারীদের প্রধান চাওয়া নিরাপত্তা, পাশাপাশি স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান আর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চান নারীরা। চান পাহাড়ি নারীদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতির বাস্তবায়ন। মেয়েরাও পিছনে, কোনো বিষয় এখন বর্তমানে মেয়েরা পিছনে, তো আমাদের আরেকটু সুযোগ দিলে, আমাদের আরেকটু স্বাধীনতা বা নিরাপত্তার সুযোগটা দিলে মেয়েরা আরো অনেক দূর আগে যাবে। আমাদের এটাই প্রত্যাশা যে আমাদের যেই এবার প্রার্থী হোক বা যেই আসুক, আমাদের মেয়েদের এই বিষয়গুলো যাতে লক্ষ্য করা। একজন নারী যদি আসে তাহলে নারীদের সমস্যা বুঝতে পারবে, তাদের সমস্যাগুলোকে জানার চেষ্টা করবে এবং কি নারীদের জন্য অনেক কিছু করবে। সামাজিক, পারিবারিক সব ক্ষেত্রে যেন সব ধরনের অ্যাবিউজ হ্রাস করা হয়, এর জন্য যেন সঠিক স্টেপ নেওয়া হয়। এইবারই প্রথম আমরা নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় আমরা ভোট দিতে পারবো। সেক্ষেত্রে আমরা চাবো যে শেরপুরে ভালো কেউ আসুক, যে শেরপুরের উন্নত করবে এবং শেরপুরকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবারে নির্বাচনে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার কথা জানান নারী ভোটাররা। এলাকার উন্নয়নের পাশাপাশি নারীদের উন্নয়নে কাজ করবে এমন প্রতিনিধি চান তারা। শেরপুর জেলা একটা অনুন্নত জেলার মধ্যে একটি, যেখানে কোনো মেডিকেল কলেজ নেই, কোনো বিশ্ববিদ্যালয় নেই, হাসপাতাল আছে তাও নোংরা, অপরিচ্ছন্ন। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ওদের অধিকারটা, প্রাপ্য যে অধিকারটা, সেটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে। নারীদের জন্য তেমন কোনো উন্নয়ন করা হয়নি, যেমন মেডিকেল কলেজ নাই, হসপিটাল নাই, সড়ক ব্যবস্থার উন্নয়ন নাই। নারী পুরুষ সমতা কাগজে থাকলেও বাস্তবে নেই, তাই পিছিয়ে পড়া নারীদের সাথে নিয়ে একসাথে কাজ করার দাবি নারী নেত্রীদের। এই সংসদের কাছে প্রত্যাশা থাকবে নারী এবং পুরুষের সমতা মিলে যে যে কাজ করতে পারে, বিশেষ করে নারীরা, তাদেরকে সেইভাবে কর্মক্ষম তৈরি করা। তাহলে আমাদের সোনার বাংলা হবে, তাহলে আমাদের স্বনির্ভর বাংলাদেশ হবে, তাহলে আমরা আন্তর্জাতিক বিশ্ববাজারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। শেরপুরে 3টি আসনে মোট ভোটার 12,84,383 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 6,49,156 জন। মনিরা কাজরি, 71। যৌথ সীমান্ত পানি ব্যবস্থাপনা সংক্রান্ত 1997 সালের জাতিসংঘ কনভেনশন লঙ্ঘন করছে উজানের দেশগুলো, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নৃবিজ্ঞান বিভাগ আয়োজিত পানি ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। রিজওয়ানা বলেন, বাংলাদেশ নদীর নিম্ন প্রবাহে থাকা দেশ, তাই আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েনের কারণে উজানের দেশগুলো পানি দিতে অনিচ্ছুক। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ব্যবস্থায় দর্শনে এবং ভোগ ব্যবহারে পরিবর্তন আনতে পারলে পানি নিরাপত্তা ও জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ডিজিটাল মাধ্যমে স্যাটায়ার, মিম, কার্টুন প্রকাশকারীদের হয়রানি বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গবেষক ও মানবাধিকার কর্মীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই সংক্রান্ত আলোচনায় বক্তারা এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম বলেছেন, মুক্তমত দমনে পুরনো বন্দোবস্ত এখন চলবে না। আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আদলে মত প্রকাশ দমন করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, কার্টুন, ফটোকার্ট, রিল সহ নানা কন্টেন্টে সমাজে নানা অসঙ্গতির সমালোচনা করা হয়। রাজনৈতিক আমলা ও রাষ্ট্রযন্ত্রের অনেকেই প্রশ্নের মুখোমুখি করা হয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে ব্যাপক চর্চা। সম্প্রতি ডাকসুর ভিপি সাদেক কায়েমের অভিযোগের ভিত্তিতে কয়েকটি মিম ও স্যাটায়ার ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়। কার্টুনকে কিন্তু সবসময় ক্ষমতাবানরা দেখেছে যে চ্যালেঞ্জ হিসাবে। টলারেন্স হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স, মানে আপনি যতটুকু সভ্য ততটুকু আপনি আসলে টলারেট করতে পারবেন অন্যের, সেটা স্যাটায়ার হোক, সেটা যে কোনো কিছু হোক, যে কোনো পরিস্থিতিতে। বিদ্রূপকে, পরিহাসকে, স্যাটায়ারকে হেনস্থার সাথে তুলনা করে আবারও পুরনো রেজিমের যে কাজ, যে কোনো বিরোধিতার মুখ বন্ধ করা, সেইটার একটা বন্দোবস্ত হচ্ছে। আলোচনায় অংশগ্রহণ করেন আলোকচিত্রী শহীদুল আলম। তিনি বলেন, যারা সহনশীল হতে পারবে না তারা নিজেদের পচনের পথকেই ত্বরান্বিত করবে। চিন্তার সাথে মিলছে না, কাজেই ওটাকে দমন করা হোক, সেই জায়গায় কোনো সমস্যা নেই।
অথচ যারা ক্ষমতাশালী তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন হয়ে যায় সমস্যা। সবচেয়ে বড় প্রশ্ন আমরা কখন করেছি? 2024-এর জুলাইতে যখন আমরা এরকম একটা নিপীড়ক সরকার ছিল তাকে আমরা প্রশ্ন করেছি। নিশ্চয়ই সেটা করার প্রয়োজন ছিল। কে পরে আসবে, কে ক্ষমতাশালী হবে সেগুলি আমরা জানি না, কিন্তু যেই আসুক না কেন আমার তো মনে হয় তার এই জায়গাটাকে আলিঙ্গন করার প্রয়োজন, কারণ সেটা যদি না করে তাহলে তার নিজের পচনের পদ্ধতি সে তৈরি করছে। ভিন্ন মতকে দমনের মানসিকতা থেকে বের হয়ে আসার পরামর্শ দেন আইনজীবী সারা হোসেন। এখানে এখনই একটা রেজিস্ট্যান্সটা দেওয়া, একটা রেসপন্স দেওয়া, এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে, এই ধরনের লিটারালি হয়রানিমূলক প্রচেষ্টার বিরুদ্ধে একসাথে দাঁড়ানো, মর্যাদাহানির বিষয়টা আমাদের আরেকটু আই থিঙ্ক সেন্সিবলি র্যাশনালি দেখা উচিত। আমার মর্যাদাহানি হলে সেটার আমি রেসপন্স দিব একটা র্যাশনাল ওয়েতে। মুক্ত মত প্রকাশকারীদের রক্ষায় সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান আলোচকরা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।